হাতে ফুল নিয়ে দলের ছেলেপেলের সাথে সাদা পাঞ্জাবি পরিহিত তামিম সরকার পানিমন্ত্রীর বাড়িতে যায় পানিমন্ত্রীর মেয়ের অকাল মৃত্যুতে গভীর সমবেদনা জানাতে। যুবতী মেয়ের অকাল মৃত্যুতে অনেকটাই ভেঙে পড়েছিল উনি। তামিম আসতে মোটামুটি একটা থমথমে পরিবেশ সৃষ্টি হয়। সচরাচর তামিম সরকারকে কখনো এমন পরিবেশে দেখা যায় না, কিন্তু আজকে গেল। তামিম গিয়ে ফুলের বুকেটটি যথাস্থানে রেখে পানিমন্ত্রীকে সমবেদনা জানায়। পানিমন্ত্রীও আবেগে আপ্লুত হয়ে তাকে জড়িয়ে ধরে। দোয়া করি আল্লাহ আপনার মেয়েকে জান্নাতবাসী করুক। তামিম পানিমন্ত্রীর সাথে কুশল বিনিময় করে আবার বের হয়ে আসছে, কারণ তাকে এখন আরেকটি ফুলের বুকে নিয়ে নিজের ফুপির বাড়িতে যেতে হবে। সাথে তার পঞ্চপাণ্ডবও আছে। পঞ্চপাণ্ডবের মুখে নেই কোনো কথা, সবাই যেন কিছু একটা নিয়ে গভীর চিন্তায় মগ্ন। গাড়িতে বসেই গাড়ি চালানো শুরু করে পেট মোটা রফিক, তামিম সহ বাকি চারজন যে যার সিটে। পেছনে তাদের বডিগার্ডরা নিজেদের মতো করে গাড়ি নিয়ে আসতে থাকে। উদ্দেশ্য রমনা ময়দান, তার ফুপির বাড়ি আরশিনগর থেকে কিছুটা দূরেই। গাড়ি চলতে থাকে আপন গতিতে, কারো মুখে তখনও বলি ফুটেনি। আমি মনের কথা পড়তে পারি না। কি বলবি সরাসরি বল। তামিম তার পঞ্চপাণ্ডবদের উদ্দেশ্য করে কথাটি বলে। তামিমের কথা শুনে একটু সাহস পায় তারা। একজন আরেকজনের দিকে তাকায়। এতক্ষণ ধরে তারা এত কাচুমাচু করছিল যে তাদের দেখলেই যে কেউ বলে দিবে তারা কিছু বলতে চায়, কিন্তু পেটের ক্ষুধা মুখে আনতে পারছে না। সাকিব শুকনো ঢুকিলে জিজ্ঞেস করে, ভাই আপনি কাল রাইতে 2 নাগেন্ডে বড় পারে পাঠাইলেন, আজকে আবার ফুল দিয়ে সমবেদনা জানাইতেছেন? কিছু তো মাথায় ঢুকে না আমার। সাকিবের কথা শুনে তামিম নিজের চশমা খুলে এবং আবারও ফু দিয়ে পড়ে ফেলেন। রাজনীতিতে একটা প্রবাদ আছে, শত্রুরে মাটির নিচে পাঠায় ওপরে ফুল দেওয়া ঢাকো। পঞ্চপাণ্ডব সিটি বাজিয়ে ওঠে খুব জোরে। তারা ঠিক এই জিনিসটার জন্য অপেক্ষা করছিল। ঠান্ডা মস্তিষ্কের ভয়ঙ্কর তামিম সরকারের কাম ব্যাক, দ্য অরা ইজ ব্যাক। পঞ্চপাণ্ডব যে যার মতো সিটি বাজিয়ে উঠছে। তামিম নিজের মুছে দাও দিতে দিতে বললেন, আমার কলিজায় হাত দিছিল। অগ কলিজা যে কোত্তা দিয়ে খাওয়াই না, এটাই অনেক। এই জন্য আপনি তামিম সরকার ভাই, যারে বোঝার ক্ষমতা সাধারণ মানুষের নাই। সাকিবের সাথে সকলে ঠিক ঠিক বলে ওঠে আর তার কথার সাথে একমত জানাই। তামিম সরকারকে বোঝা আসলে কারো পক্ষে সম্ভব নয়। তারা আর মাথায় কি চলে কেউ বলতে পারবে না। এই জন্য মাস্টার মাইন্ড হিসেবেও বেশ সুনাম আছে তামিম সরকারের। বউয়ের জন্য জান দিতেও পারি, বউয়ের জন্য জান নিতেও পারি। নিজের হাতের ব্রেসলেটটি ওপরে উঠাতে উঠাতে কথাটি বলে তামিম। আমার বউয়ের দিকে হাত দেওয়া, তার মৃত্যুকে ইনভাইট করা, দুইটাই সেম। তামিম খুব শক্তভাবে কথাটি বলে উঠছে। তামিমের এই কথার অর্থ পঞ্চপাণ্ডব গত রাতে ঠিক মতো টের পেয়েছিল। গতকাল রাতে তামিম সুভার কপালে আদরে পরে ছুঁয়ে উঠে দাঁড়ায়। ড্রয়ার থেকে 5টি গুলি নিয়ে লুট করে। আজকে এমপি তামিম নয়, বরং স্বামী তামিম সরকার খেপে গেছে। আজকে আর কারো রেহাই নেই। তামিম দরজার কাছে গিয়ে আবারও পেছনে ফিরে তাকায়। সুভা গভীর ঘুমে আচ্ছন্ন। অবশ্য সুভার ঘুম এমনিতেও এত সহজে ভাঙবে না। তামিম সুভাকে কোলে নিয়ে আসলো, তারপরে যখন ভাঙেনি তার মানে পরবর্তীতেও ভাঙবে না। তামিম বুঝতে পারে কিছু তো একটা হয়েছে, কিন্তু কি সেটা তো মনিকা আর ছন্দাই ভালো বলতে পারবে। অবশ্য বলানোর দায়িত্বটা তামিম নিজের কাছেই নিয়েছে। তামিম কিছু একটা ভেবে আবারও সুভার কাছে চলে আসে, আর তার পায়ে তামিম সরকার পা দুটো শক্ত করে ধরে নিজের কপাল বরাবর রাখে। তোর চোখের পানির প্রতিটা হিসাব আমি নিব বউ, তুই শুধু আমার হয়ে থাক। তামিম সুভার পায়ের পাতে চুমু দেয় আর বেরিয়ে পড়ে তার উদ্দেশ্যে। তামিম চোয়াল শক্ত করে নিচে নামতে থাকে, মুখে কোনো কথা নেই। তামিমকে চুপচাপ নিচে নামতে দেখে উপস্থিত সকলের একটু ঘাবড়ে যায়। হয়তো তামিম এখনই এক এক করে সকলের গেম বাজাবে, কিন্তু না, সবাইকে অবাক করে দিয়ে তামিম চুপচাপ বেরিয়ে পড়ে। তানভীর সরকার ঠিক বুঝতে পারে না তামিমের মনের অনুভূতি। সোভার সাথে এত কিছু হয়ে গেল আর তামিম কাউকে কিছু বলল না। বিষয়টি কেমন যেন অষ্টম আশ্চর্যের মতো। তামিমকে চুপচাপ বেরিয়ে যেতে দেখে তন্মী বেগম বুঝতে পারে তামিমের মন ঠিক নেই, আর পাগল বউ নিয়ে হয়তো সে খুবই হতাশ। দেখেছেন ভাইজান তামিম কিভাবে চুপচাপ বেরিয়ে গেল, ওর মুখ দেখেছেন? তানভীর সরকার তন্মী বেগমকে কিছু না বলে চুপচাপ তাকিয়ে থাকে দরজার দিকে। মনিকা আর ছন্দাও খুব খুশি হয়, তাদের প্ল্যান সাকসেসফুল। তারাও তন্মী বেগমের সাথে তালে তাল মিলাতে থাকে। সুভা ভাবি এইভাবে আমাদের মারবে বুঝতে পারিনি মা। ওই মেয়ের তো মাথা খারাপ, আল্লাহ জানে পালিয়ে গিয়ে কত কি করেছে, কতজনের সাথে রাত। পুরো কথাটি শেষ করার আগে তন্মী বেগমের গাল বরাবর খুব জোরে চড় পড়ে। হঠাৎ চড় পড়ে বেশ থমথমে পরিবেশ সৃষ্টি হয় হল রুমে। আয়েশা তুই? আমি আয়েশা সরকার, তোর চাচাতো ভাইয়ের একমাত্র বউ। গালে হাত দিয়ে থমথমে খেয়ে যায় তন্মী বেগম। শেষে কিনা আয়েশা বেগম তার গালে হাত দিল। একটা রাস্তার মেয়ের চুপ কাপড় খেয়ে নিজের থোবড়ার নকশা পরিবর্তন না করতে চাইলে বিসমিল্লা বলে বের হো আমার বাড়ি থেকে। তুই আমাকে বের হতে বললি?
কানে কি কম শুনতে পাস? তোরই যে বলছি, যা বের হো। ভাইজান দেখছেন? তোর ভাই কি করবে রে? আমি কি ভয় পাই তাকে? ভুলে যাস না, আমি আয়েশা সরকার। তোর ভাইয়ের মতো কুখ্যাত লোককে সোজা করে ছাড়ছি। আর তুই কোন ক্ষেতের মূলা? বেশি তেড়িবেড়ি করবি তো মা মাইয়া দুইটারে ধরে চুল কাটটা পুরো আশিনগর ঘুরাবো। আয়েশা সরকারের কথা শুনে রাগে ফুলতে থাকে তন্মী বেগম। তিনি খুব ভালো মতো জানেন আয়েশা সরকার কি জিনিস। তার যুবতী বয়স এসেছিল 1 নম্বরের দরজাল মেয়ে। বয়স বাড়লেও তেজ ঠিক একমতোই আছে। আয়েশা কর্তা, মহিলাকে বিষয় আপনি এর মধ্যে না বললে খুশি হব। আর যদি পড়েন আমি বাড়ি থেকে এখনই বের হয়ে যাব। এখনো অত বড় পড়েন নাই, আরেকটা বিয়ে করে নিয়েন। আয়েশা সরকারের কাটকাট কথা শুনে সকলে বুঝে যায় তার উপর দিয়ে কথা বলার মতো সাহস কারো নেই। তানভীর সরকার এসে আয়েশা সরকারের হাত ধরে আর ভালো মতো দেখতে থাকে। তন্মী বেগম ধারণা করে এই বুঝে আয়েশার গাল বরাবর পড়ল। আয়ুব, জি কর্তা। আইস কিউব নিয়ে আই। আমার আয়েশার হাত লাল হয়ে গেছে। তানভীর সরকার আয়েশা সরকারকে নিয়ে সোফাতে বসায় আর হাতে বরফ ডলতে থাকে। কি দরকার গিন্নি এত নরমে হাতে কাজ, গরম কাজ করার? কতটা লাল হয়ে গেছে দেখেছেন? বুড়ো বয়সের রস কমলো না আপনার কর্তা। আপনাকে দেখলে ফুল চলছে থাকে গিন্নি। আল্লাহর এক অপরূপ সৃষ্টি আপনি। তানভীর সরকারের আয়েশা সরকারের এত মাখো মাখো প্রেম দেখে জ্বলে পড়ে শেষ হয়ে যায় তন্মী বেগম। যেমনটা যুবতী বয়সে হতেন তিনি, মেয়ের হাত ধরে হনহনিয়ে বেরিয়ে পড়ে। এখানে তার ডাল গলবে না। বাইরে বেরিয়ে মনিকা আর ছন্দা এক গাড়িতে উঠছে আর তন্মী বেগম আরেক গাড়িতে। গন্তব্য তাদের আলাদা। তন্মী বেগম সোজা তার বাড়িতে যায় আর মনিকা এবং ছন্দা ক্লাবে যাওয়ার জন্য বলে ড্রাইভারকে, আরে কোন রাস্তা ড্রাইভার? তোকে পরে পরে পাঠানোর রাস্তা কাল নাগিনীরা। বোমা সাকিবের কথা শুনে মনিকা আর ছন্দার আত্মা বের হয়ে আসার উপক্রম হয়ে পড়ে। সাকিব ভাই আপনি? তোর কোন জনের ভাই আমি? শালি, আমার আম্মার গায়ে হাত? চল ভাই তো বলো গিয়ে প্রাইভেট মিটিং করব। সাকিব খুব জোরে গাড়ি নিয়ে যেতে তামিমের রঙ্গমঞ্চের দিকে। মনিকার ছন্দা হাত ধরে খুবই আকুতি মিনতি করে, কিন্তু কোনো লাভ হয় না। সাকিব নিজের মতো করে গাড়ি চালাতেই থাকে। প্রায় 23 মিনিট পর গাড়ি তার গন্তব্যস্থানে পৌঁছে যায়। মনিকার ছন্দা গাড়িতেই জড়ো হয়ে বসে থাকে। সাকিব কালামানিকে ফোন দিয়ে আসতে বলে, কারণ মাথা গরম হয়ে গেলে এখনই সাকিব বোম দিয়ে উড়িয়ে দেবে। কিন্তু তামিম তো এত সহজ মৃত্যু তাদের দিবে না। মানিকে সেই গাড়ি দরজা খুলে দাঁড়ায়। আহো কাল নাগিরা, আহো। তোমাকে আব্বা ভেতরে অপেক্ষা করতেছে। তোমাকেও চাঁদের দেশে পাঠাইবো। মনিকা আর ছন্দা হাত জোর করে মাপ চাইতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। কারণ তামিম মাফ না করলে আর কারো স্বার্থ নেই তাদের মাফ করার। কালামানিক কালামানিক মনিকার চুল ধরে টানতে টানতে নিয়ে যায় রঙ্গমঞ্চের ভেতরে আর সাবিক ছন্দার হাত ধরে। রঙ্গমঞ্চের ঠিক মাঝ বরাবর একটা বিশাল ড্রাম রাখা, তাতে গরম চা রাখা আছে। দুজন মানুষের সাইজের ড্রাম। আর চাগুলো এতটাই গরম যে হাত দিলেই ঝলসে পড়বে। অবশ্য শুধু যে চা রাখা ড্রাম ভর্তি সেটাও নয়, তাতে অ্যাসিডও মিক্স করা হয়েছে। পানির গরমের পুরো রুমটি ঝাঁঝালো গরম হয়ে গেছে। পাশে চেয়ার নিয়ে তামিম বসা। সাকিব আর মানিক তাদের দুজনকে এনে সোজা তামিমের পায়ের নিচে ফেলে দেয়। তামিম উঠে দাঁড়ায়। তার পঞ্চপাণ্ডব তামিমের পেছনে দাঁড়িয়ে পড়ে। তামিম ভাই। ছন্দা খুব বিনয়ের সাথে ডাকে তামিমকে। তামিম ভ্রু কুচকে তাকায় ছন্দার দিকে। তোর জন্য খুব কষ্ট হচ্ছে রে। ভাইয়ের হাতে বোনের মৃত্যু, বিষয়টা আসলেই কষ্টের। তামিমের কথা শুনে ভয়ে থরথর করে কাঁপতে থাকে ছন্দা। তো বল তোদের পরিকল্পনা একটু শুনি। ভাইয়া জলদি বল। খুব জোরে ধমকে ওঠে তামিম। সুভা ভাবিকে পুরোপুরি পাগল বানানো। হুম, আর ওর মুখে কি দিয়েছিলে? সুইসাইডাল অ্যাটেম্পটস ড্রাগস। তামিম খুব শান্ত ভঙ্গিতে তাকিয়ে থাকে তাদের দিকে। সুভা যেন নিজের জীবন নিয়ে নেই, সেটার জন্য তাকে এমন পদার্থ চকলেটের সাথে মিশিয়ে খাওয়ালো। তামিমের নিরাপত্তা বলে দিচ্ছে কিছু একটা হতে যাচ্ছে, ভয়ঙ্কর কিছু। কথায় আছে না, ঝড় আসার আগে পরিবেশ কেমন ঠান্ডা নীরব হয়ে যায়, ঠিক তেমনই। তামিম নিজের ঘাড়ের রক বাঁকিয়ে সোজা করে চোখে চশমা পরে ফেলে। মাহির ভাই, চাপাতি দে। মাহির তামিমের হাতে চাপাতি দিয়ে দেয় আর পেছনে দাঁড়িয়ে পড়ে। তামিম সরকার কখনো মহিলাদের গায়ে হাত তোলে না, কিন্তু কোনো মহিলার হাত যদি আমার ব্যক্তিগত মহিলার গায়ে ওঠে তারই ছাড়ে না। তামিম ইশারা করে তার পঞ্চপাণ্ডবদের। তামিমের ইশারা অনুযায়ী পঞ্চপাণ্ডব তাদের দুজনের হাত শক্ত করে ধরে বাড়িতে। তামিম চাপাতি নিয়ে মানিকার সামনে দাঁড়াই। কোন হাত দিয়ে আমার বইয়ের গালে মারছিলি? ডান হাত ছিল ভাই। মাহির মনিকার ডান হাত ধরে ইশারা করে। তামিম মনিকার ডান হাত বরাবর দাঁড়াই। হুম, ভাবতেছি তোর হাতের চামড়া দিয়ে আমার বইয়ের জন্য জুতা বানাবো। বেশ ভালোই চামড়া লাগবে আমার। তামিমের কথা শুনে মনিকার প্রাণ যায় যায় অবস্থা। তামিম সরকার ভয়ঙ্কর, কিন্তু স্বামী তামিম সরকার যে এতটা ভয়ঙ্কর সেটা জানা ছিল না। শেষে কিনা নিজের বইয়ের গায়ে হাত তোলার অপরাধে চামড়া কেটে জুতো বানাবে। তা আহ মনিকা কিছু বলতে যাবে তার আগে তামিম মনিকার হাত বরাবর কোপ বসাই। প্রায় 4 থেকে 5 টুকরো করে মনিকার হাত। অসহ্য যন্ত্রণায় ছটফট করতে থাকে মনিকা, কিন্তু তাতেও বিন্দুমাত্র মায়া হলো না তামিমের। মনিকার এমন করুণ দৃশ্য দেখে ছন্দা ভয়ে আরো জোরে জোরে কেঁদে ওঠে।
তামিম ছন্দার সামনে গিয়ে দাঁড়াই আর তার হাতের আঙুলগুলো কেটে ফেলে ছন্দাও ফটফট করতে থাকে। ইতিহাস সাক্ষী আছে, যতবার কোনো স্বামী খেপেছে ততবার কুরুক্ষেত্র হয়ে গেছে। আমার বইয়ের গায়ে হাত, তবু হাত কাটটা আমি কুত্তা দিয়ে খাওয়াবো। তামিম খুব জোরে জোরে চিৎকার করতে থাকে, মানিক। জি ভাই। চুবা। তামিমের নির্দেশ মতো মানিক চন্দা আর মনিকার চুল ধরে টানতে টানতে নিয়ে যায় ড্রামের কাছে। রফিক আর মাহির মানিকের সাথে মিলে তাদের দুজনকে ফুটন্ত গরম চা তাদের ফেলে দেয়। পুরোপুরি ঝলসে যায় তাদের শরীর। তামিম খুব শান্তভাবে তাকিয়ে থাকে সেদিকে, যেন সে তৃপ্তি পেল। আমার বইয়ের হাতে চা ফেলছিল, ওকে গরম চায়ে না চুবিয়ে মারলে স্বামী হিসেবে আমি ব্যর্থ হতাম। তামিম চশমা খুলে ফু দিয়ে আবার পড়ে ফেলে, সাকিব এখনই উড়ে দিতেছি ভাই। মাহির এখন এসব ক্লিয়ার করতেছি ভাই। তামিম সুন্দর মতো রঙ্গমঞ্চখানা থেকে বেরিয়ে যায় আর বাকিরা নিজেদের কাজে লেগে পড়ে। সম্পূর্ণ বিষয়টি এমন ভাবে সাজানো হয় যেন দেখে মনে হয় তেলের ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে দুটো গাড়ি একদম শেষ। সিসিটিভি ফুটেজে ফেক বানানো হয়। তামিম যে মাস্টার মাইন্ড এটা তারা কাজ দেখলেই বুঝে যায়। পুরো দেশে যখন পানিমন্ত্রী আর প্রধানমন্ত্রীর বোনের মেয়ের মর্মান্তিক মৃত্যুর খবরে ছড়াছড়ি, তখন তামিম সরকার সুন্দর মতো তার বইয়ের সাথে রোমান্স করতে ব্যস্ত। রঙ্গমঞ্চখানা থেকে ফিরে তামিম সোজা উপরে চলে যায় তার পরীকে দেখতে। তামিম রুমে এসে তাকে খুব এলোমেলো ভাবে শুয়ে আছে সোফা। তামিম ডোর লক করে সোজা সোফার কাছে চলে যায়। মাত্র খুন করে আসছি, আর এই সেমরি আমাকে 19-20-এর সংকেত দিচ্ছে। তামিম নিজের পাঞ্জাবি খুলে সাইডে রেখে দেয়। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে শুধু একটা ট্রাউজার পরে চলে আসছে। ড্রিম লাইটে সোফার মুখ আরো আকর্ষণীয় লাগছিল। তামিম এসে সোফার কোমর ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নেয়। ঘুমের ঘরে সোফা তামিমকে শক্ত করে জড়িয়ে ধরে। তোকে আমি খুব ভালোবাসি সকাল, খুব ভালোবাসি তোকে। তামিম ঘুমন্ত সুবার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। তার হাত দুটো বিচরণ করতে থাকে সুবার সমস্ত শরীরে। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে অবচেতন সুবার উপরে নিজের অধিকারবোধ ফলাতে থাকে। এক পর্যায়ে সুবারও খুব হালকা হয়ে আসে। তামিম, আই নিড ইউ সকাল, আই ডেসপারেটলি নিডস ইউ। ঘুমন্ত বউকেও রেহাই দিলেন না? আপনাকে রেহাই দিলে আমার বিরাট ক্ষতি হয়ে যাবে ম্যাডাম। খুবই আবেগময় ভঙ্গিতে কথাটি বলল তামিম। তার চোখে ছিল একরাশ মুগ্ধতা, সুবাকে দেখার মুগ্ধতা। তামিমের কথায় তার তীব্র বাসনা ফুটে উঠেছে। সুবা তামিমের কথার ভার শুনে তামিমের মনের দুষ্ট চিন্তা সম্পর্কে ধারণা করতে পারে। তামিম না নিজে ঘুমায় আর না সুবাকে ঘুমাতে দেয়। দিনের বেলা তামিম সুবাকে জোর করে ঘুম পাড়ায় আর সারা রাত বিরক্ত করে। সুবার কোনো বাহানাই কাজ দেয় না তামিমকে আটকানোর জন্য। তামিমের 19-20-এর লজিকের কাছে সুবার সমস্ত লজিক হার মানে। সত্যি করে বলুন তো, আপনার চরিত্রে কি কোনো সমস্যা আছে? তা তো একটু আছে ম্যাডাম, না হলে আপনাকে দেখলেই আমি চরিত্রহীন হয়ে যাই কেন? তামিম যখন সুবার খুব কাছে আসতে চাই, সুবা তামিমকে দূরে সরাতে থাকে আর তামিমও জোর করতে থাকে, ছেড়ে দে শয়তান, ছেড়ে দে, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। সুবার এমন ফিল্মের ডায়লগ শুনে তামিম হাসতে থাকে, সাথে সুভাও। মন লাগতো না। তামিম শক্ত করে সুবার হাত চেপে ধরে এক হাতে, আর আরেক হাতে সুবার ওড়না মাটিতে ফেলে দিয়ে মুখ গুজে দেয় সুবার উন্মত্ত গলায়। পরম আদরে ভাসাতে থাকে সুভাকে। সুভা তামিমের তালে তাল মেলাতে থাকে। আজকে সেও তামিমের সাথে ভেসে যেতে চায় ভালোবাসার সাগরে। সুভাকে রেসপন্স করতে দেখে তামিম আরো মুডে চলে আসে। এমনিতে তামিম সারাক্ষণ 19-20 করার ধান্দায় থাকে, তার উপরে সুভার সাথে তার তালে তাল মেলাচ্ছে। এই যেন মেঘনা চাইতে জল। তামিম আরো মত হতে থাকে সুভার মাঝে। গভীর রাতে সুভা চুপচাপ তামিমের বুকে মাথা দিয়ে শুয়ে থাকে। তামিম সুভার হাত বারবার দেখছিল আর রাগে ফেটে পড়ছিল। তার বারবার মনে হচ্ছিল কালনাগিনী দুটোর হাত আরো কয়েক টুকরো করা উচিত ছিল, আর অ্যাসিডের সাথে আরো কিছু বিষাক্ত পদার্থ মেশানো উচিত ছিল। সুভা বেশ অনেকক্ষণ ধরে লক্ষ্য করে তামিমের অদ্ভুত আচরণ। রাগে তামিমের যে চোয়াল যে শক্ত হয়ে আছে সেটা তার মুখ দেখলেই বোঝা যাচ্ছে। তামিম, জি পড়ি, আপনি আমাকে কি দেখে পছন্দ করেছিলেন? সুভার হঠাৎ এমন কথা তামিমের ধ্যান পুরোপুরি সুভার দিকে চলে আসে। তামিম সুভার হাত ছেড়ে দিয়ে তাকে আরো শক্ত করে ধরে মুখের কাছে নিজের মুখ নিয়ে আসে। তোমাকে দেখার পর আমার বাঁচতে মন চাইছে, তোমার সাথে সারা জীবন থাকার ইচ্ছা জাগছে। আমি কখনোই তোমাকে নিজের প্রেমিকা হিসেবে দেখিনি সকাল। সুভা খুব মনোযোগ সহকারে তামিমের কথা শুনতে থাকে, চোখের পাতাও যেন নড়ছে না তার। আমি প্রথম দিন থেকে তোমাকে বউয়ের নজরে দেখছি, আমার বউ, তামিম সরকারের বউ। আই লাভ ইউ তামিম। তামিম কোনো উত্তর না দিয়ে সুভার ঠোঁটে কিস করে দেয়। সুভাও হেসে ফেলে। সুভা তামিমের গলা খুব শক্ত করে ধরে। আজকে সারাদিন কোথায় ছিলেন? বাসায় যে লেট করে আসলেন। তোমার জন্য স্পেশাল জুতা বানিয়ে দিছি বউ। জুতো? হ্যাঁ, স্পেশাল চামড়া দিয়ে, খুবই রেয়ার, সহজে পাওয়া যায় না এই চামড়া। আচ্ছা, কিসের চামড়া? কাল নাগিনী। কি? তোমার কোনো আইডিয়া নেই আমি কি কি করতে পারি তোমার জন্য? আচ্ছা, তা শুনি কি কি করতে পারেন আপনি আমার জন্য? তেরে ভাস্তে ফলক চে মে চাঁদ লাউঙ্গা, 16-17 সিতারে संग बांध लाऊंगा।
আপনি চাঁদ থেকে আসতে আসতে আমি আরেক বেটার সাথে ভাইকা যাবো গা। সুভার বাচ্চা। কি জাতির জামাই? আমি জাতির জামাই? কে? কেন আপনি? সবাই তো আপনাকে জাতির জামাই হিসেবে দেখে। তুই না? আর তুই? শয়তান হিসেবে দেখি। কি? হ্যাঁ। তামিম এবং সুভা মেতে ওঠে খুনসুটিতে, খানিকটা ছোট ছেলে মেয়েদের মতো। কিন্তু তামিম সরকার যে তার বউয়ের গায়ে হাত দেওয়ার জন্য অপরাধীর চামড়া দিয়ে জুতো তৈরি করে তার বউকে গিফট করবে, এটা কল্পনাতেও কেউ ভাবতে পারেনি। একেই হয়তো বলে মাস্টার মাইন্ড। বর্তমান ঝড়ে সে কারেন্ট নিয়ে যায়, তামিম এসে সুভাকে নিয়ে যেতে পারে না। তামিম সুভার টেক্সি দেখে খুব কষ্ট করে হাসি থামাই। কাছে থাকলে পাত্তা দাও না, দূরে গেলে পীড়িত করবে না সারার জিন্দেগি। সুভা তামিমের টেক্সট দেখে হাসিতে গড়াগড়ি খাই, তারপর আবারও আরেকটা টেক্সট পাঠাই। বলেন তো, 7 তলা বিল্ডিং? তামিম সুভার টেক্সের আগা মাথা বুঝে না, সে কেন এটা বলবে, কিন্তু বউ বলেছে বলতে তো হবেই। তাই তামিম রিপ্লাই দেয়, 7 তলা বিল্ডিং, কুত্তা আপনার ডার্লিং, শালার জিন্দিগি। সুভা অনেকগুলো হাসির ইমোজি পাঠিয়ে দেয়, আর তামিম রাগের। যেখানে মরা বাড়িতে সকালে দুঃখ ভরা মন নিয়ে যায়, সেখানে তামিম তার বউয়ের সাথে ফ্লার্ট করতে করতে যাচ্ছে। অবশ্য মৃত ব্যক্তিদের তো তামিম নিজে বড় করে পাঠিয়েছে, এতে তার কষ্ট কিসের? এক এক করে তামিমের সকল গাড়িগুলো তার ফুপির বাড়ির সামনে দাঁড়ায়। তামিম আর তার পঞ্চপাণ্ডব ভেতরে যেতে থাকে। তানভীর সরকার এবং আয়েশা সরকার আগে থেকেই সেখানে ছিল, কিন্তু সুভাকে সাথে নেয়নি তারা। সুভার জন্য এমন পরিবেশে আসা উচিত নয়, তাই তাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে থাকতে বলে। আর তামিম ও সুভাকে বলে যায় বাড়ির বাইরে না যেতে। সুভা এখন প্রায় সবকিছুতে যেহেতু ভুলে যাচ্ছে, তার বাড়ি থেকে বের হওয়া ঠিক না। তামিম সোজা তার ফুপির সামনে গিয়ে দাঁড়ায়। তামিম দাঁড়াতেই তন্নি বেগম ছুটে এসে তামিমকে ধরে। ওরে তামিম রে, এ কি হয়ে গেল রে, আমার মেয়েটা যে আর নাই রে। তন্নি বেগমের মাথায় হাত বোলাতে বোলাতে তামিম বলে, চিন্তা করবেন না ফুপি, আল্লাহ বোনকে জান্নাতবাসী করুক। তামিম তার ফুপিকে সুন্দর মতো সান্ত্বনা দিতে থাকে। তামিমের এত নিখুঁত অভিনয় দেখে তানভীর সরকার তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এসবের পেছনে যে তামিমই আছে তা এটা তানভীর সরকার খুব ভালো মতোই জানে। তাছাড়া তানভীর সরকার তার যুবক বয়সে আয়েশা সরকারের জন্য যা যা করেছিল, তামিম ও সুভার জন্য ঠিক সেগুলোই করছে। শত্রুকে পরবারে পাঠিয়ে তাদের মৃত্যুর মাহফিলে ফুল নিয়ে হাজির হয়ে সান্ত্বনা দত্ত কেউ তামিমের থেকে শিখুক। একদম পাক্কা প্লেয়ার তামিম। তামিম তার চোখ তানভীর সরকারের দিকে দেয়, তার মুখের অস্বাভাবিক হাসি বলে দিচ্ছে এসব করে সে বিন্দুমাত্র অনুশোচনা করছে না। তানভীর সরকারের চোখ দিয়ে আশ্বস্ত করে সব ঠিক আছে। তামিম একটা ক্রিমিনালি হাসি দিয়ে আবারও বেরিয়ে পড়ে, সাথে আয়েশা সরকারকেও নাই। গাড়িতে চলতে থাকে আপন গতিতে। তামিমের দৃষ্টি খুবই কড়া। তামিম আরো ভয়ানক শাস্তি দিতে চেয়েছিল সুভার দোষীদের, কিন্তু হলো না। একজন আমার হাত ধরেছিল ভার্সিটির মাঠে, তোর বাপ তার হাত কাটটা আমার গাড়ির সামনে রাখছিল গিফট হিসেবে। আয়েশা সরকারের কথা শুনে তামিম তার দিকে তাকাই। আয়েশা হাত মেরে তামিমকে নিজের কাছে ডাকে, যেমনটা ছোটবেলা ডাকতো। তামিম সরকার ধরে তার আম্মা জানকে। আয়েশা তামিমের মাথায় হাত বোলাতে থাকে, বাপ তুই আমার কলিজার টুকরা, আর তোর কলিজাও আমার কলিজার টুকরা। চিন্তা করিস না, মায়ের কাছে সন্তান কখনো খুনি হয় না। আম্মা চান তারে আমি খুব ভালোবাসি। এত ছোট বয়স থেকে মেয়েটা শুধু হারিয়ে এসেছে, প্রথমে বাপ, তারপর মা, এখন ভাই, তার উপরে আমি তো আছি। নিজের হাতে তারে 45টা থাপ্পড় দিয়েছিলাম আম্মা, কত কষ্ট পাইছে সে। আগুনে হাঁটাইছিলাম, আল্লাহ জানে কতটা কষ্ট পাইছিল। আম্মা আমি এত অমানুষ কিভাবে হইলাম? আয়েশা সরকার চোখ বন্ধ করে ফেলে, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। জানেন আম্মা, যখন তার শরীরে 9টা ইঞ্জেকশনের দাগ দেখি, ভেতরটা ভয় শেষ হয়ে গেছিল। ভোর রাতে হসপিটালে নিয়ে যাই আর দোয়া করতে থাকি আমার অবর্তমানে তার সাথে যেন খারাপ কিছু না হয়ে থাকে। কিন্তু মন শক্ত করে রাখি, সে ততটাই পবিত্র যতটা আগে ছিল। আমার কাছে সে সবসময় পবিত্র। শোভা মা কিছু বলেছে তার সাথে কি হয়েছিল? না আম্মা, আমি জানতেও চাই নাই। সে নিজ থেকে না বলা অব্দি আমি জানতে চাইবো না। বাহ, আমরা মেয়েরা যদি পাশে স্বামীকে পাই, পুরো দুনিয়া উল্টায় গেলেও আমাদের কিছু যায় আসে না। আজ থেকে 11 বছর আগের কথা। 27শে জানুয়ারি 2014 সাল। আয়েশা সরকারের জন্য এটি কালো অধ্যায়ের সূচনা। শুনতে শুধু একটা তারিখ বা বছর মনে হলেও এই তারিখটাই ছিল আয়েশা সরকারের সর্বনাশের তারিখ। তিনি একাধারে হারিয়েছিলেন নিজের ছোট ছেলে তাসকিন সরকারকে এবং বড় ছেলে তামিম সরকারের সুন্দর ভবিষ্যৎ। সেই 11 বছর আগে তিনি নিজের 17 বছরের ছেলেকে খুনের খাতে নাম লেখাতে দেখেন। ছোট ছেলেকে কাফনের কাপড়ে দেখেন, তাও হাফ লাশ, পুরো শরীর পাওয়া যায়নি। স্বামীকে মৃত্যুর সাথে লড়তে দেখেন, আর সব থেকে ভয়াবহ যেটা ছিল, একটুর জন্য নিজের সম্মান হারাতে বসেও হারায়নি। সব হারিয়ে আয়েশা সরকার যখন ছিল নিঃস্ব, তখন তিনি সব থেকে মূল্যবান জিনিস যেটা হারিয়েছিলেন সেটা ছিল নিজের জন্মদাতা পিতা। এখনো আয়েশা সরকারের গা শিউরে ওঠে। আয়েশা সরকার এখনো সেই দিনটার কথা ভুলতে পারেনি, যেদিন তার 17 বছরের তামিম থানায় অত্যাচারের শিকার হয়েছিল। তামিমের একটা কথাই বারবার আয়েশা সরকারের কানে ভেসে আসে, আম্মা তার আমাকে পানি খাইতে দেয় নাই।
সেদিন আয়েশা সরকারের বুকটা দমে মুচড়ে শেষ হয়ে যাচ্ছিল। 18 বছরের নিচে সকলে তো কিশোর, তাদের তো মারার অধিকার পুলিশের নেই, কিশোর আদালতে বিচার হওয়া ছাড়া। কিন্তু তামিম মার খেয়েছিল নির্মমভাবে। তার নখ উপড়ে ফেলা হয়েছিল, কারেন্টের শক, আরো কত কি। তারপর থেকে শান্ত স্বভাবে তামিম হয়ে যায় অশান্ত খুনি, যাকে দেখলে সকলে ভয় পায়। সেই দিন থেকে এই অবধি তামিম তার মায়ের কোলে মাথা রাখেনি, কিন্তু আজকে রাখলো। তামিম আজকে তার মায়ের কোলে মাথা রাখলো। সারা রাস্তা তামিম আয়েশা সরকারের কোলে মাথা দিয়ে অর্ধসহ হয়ে থাকে, আর আয়েশা তামিমের মাথায় হাত বোলাতে থাকে। আয়েশা সরকারের চোখ দিয়ে টলমলে পানি পড়তে থাকে, এক ফোঁটা তামিমের কপালেও। তামিম বুঝতে পারে তার মায়ের অনুভূতি। তামিম কিছু না বলে চুপচাপ শুয়ে থাকে। বাপ, জি আম্মা। কত বছর পর আমার কোলে মাথা রাখলি? 11 বছর 22 দিন 13 ঘন্টা 37 মিনিট পর আম্মা। আয়েশা সরকার চোখ বন্ধ করে ফেলে, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। তামিম আয়েশার মুখ বরাবর তাকায় আর হাত দিয়ে চোখের পানি মুছে দেয়। আম্মা, আপনার চোখে পানি বড্ড বেমানান। এটা সুখের পানি বাপ, তুই বুঝবি না। জানি আম্মা। এতদিন মায়ের থেকে দূরে থেকে কি পেলি তামিম? দূরে কই, কাছেই তো ছিলাম আম্মা। কই বাপ, তুই তো ছিলি না। তামিম উঠে আয়েশা সরকারের চোখের পানি মুছে দেয়। আম্মা, আমি প্রতিটা মিনিট গুনে রাখছি আপনার থেকে দূরে থাকার। যখনই আপনার কাছে যাইতে চাইতাম তখনই। ভুলে যা তামিম, সেদিনের কথা ভুলে যা। সম্ভব না আম্মা। আয়েশা সরকার ছোট ছোট নয়নে তার ছেলের দিকে তাকিয়ে থাকে। তার ছোট ছেলেটা কবে এত বড় হলো, এখন সে মায়ের কষ্ট বুঝে। তামিম তানভীর সরকারের সাথে যতটা মিশে থাকতো, ঠিক ততটাই দূরে থাকতো আয়েশা সরকারের থেকে। খুব বেশি একটা মিলমিশ ছিল না তাদের। আয়েশা সরকার ছেলে বলতে ছিলেন অজ্ঞান। সবসময় ছেলের আশেপাশে থাকলেও কোথাও না কোথাও খালি লাগতো তার। তার কোল ফাঁকা লাগতো সবসময়। কিন্তু আজ কিছুক্ষণের জন্য তার ছেলে আবারও তার কোলে মাথা রাখলো। তুই ঠিক আছিস বাপ? তামিম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে গ্লাসের দিকে তাকাই। ভালোবাসা হচ্ছে ক্যান্সারের মতো আম্মা, আমি ছাড়তে চাইলেও সে আমারে ছাড়বো না। আয়েশা সরকার বুঝতে পারে ছেলের মনের কথা। সুবার অসুস্থতা, তার শরীরে ইনজেকশন, এসবের সঠিক উত্তর তামিম যতদিন না পাচ্ছে ততদিন সে শান্তি পাবে না। আর না সুবাকে সরাসরি কিছু বলতে পারছে। একটা দ্বিধার মধ্যে পড়ে আছে তামিম। কতটা ভালোবাসিস সুবাকে? যতটা বাসলে 24 ঘন্টাও কম লাগে। আয়েশা সরকার তামিমের দিকে খুব অবাক চোখে তাকাই। এটা কি সেই তামিম যে কথায় কথায় গলা কাটতে বের হতো, যার রাগ ছিল পর্বতচূড়ার মতো উঁচু, না ছিল আবেগ আর না ছিল কোনো ভালোবাসা? সে তামিম সরকারও আজকে একটা মেয়ের জন্য এত উন্মাদ হয়ে গেল? আয়েশা সরকার চোখ বন্ধ করে আল্লাহকে লাখ লাখ শুকরিয়া জানাই। অবশেষে তার ছেলে মানুষের কাতারে নাম লেখালো। সেও আবেগী হলো। তামিম, যদি কখনো শুনিস সুবার সাথে খারাপ কিছু হয়েছে, তুই কি ওকে ছেড়ে দিবি? তামিম তার মায়ের দিকে তাকায় একজন নিঃস্ব মানুষের মতো। তামিম সরকার বোঝানোর লোক না আম্মা। আয়েশা তামিমের হাত শক্ত করে ধরে চোখ দিয়ে আশ্বস্ত করে। তামিম একদম ঠিক পথে আছে। সুভা আমার সাথে কাছে ঠিক ততটাই পবিত্র যতটা বৃষ্টির পানি হয়। কারা আপনারা? এভাবে এগোচ্ছেন কেন? এক পা এক পা করে পিছিয়ে যেতে যেতে কথাগুলো বলতে থাকে সুভা। দেখুন প্লিজ, এগোবেন না প্লিজ। এ কি না প্লিজ, আপনি আমার হাত ধরছেন কেন? তামিম! খুব জোরে জোরে চেঁচাতে থাকে সুভা, কিন্তু তার ডাক শোনার মতো কেউ নেই আশেপাশে। এই গুদাম ঘরে সুভার চিৎকার শোনার মতো কেউ নেই। 3জন লোক খুব লালসার দৃষ্টিতে সুভার দিকে এক পা করে এগিয়ে যাচ্ছে। তাদের মুখের আকৃতি বলে দিচ্ছে কতটা লালসা তাদের মনে। সুভা ভয় আর আতঙ্কে প্রায় শেষ। কোনো মেয়ে এমন পরিস্থিতিতে নিজেকে ঠিক রাখতে পারে না, সে যতই সাহসী হোক না কেন। সুভা মনে মনে নিজেকে দোষারোপ করতে থাকে। কেন সে এমন বালতামি করলো? আজ নিজের বোকামের জন্য এত বড় বিপদে পড়লো সে। 23 মিনিট পর তামিমের গাড়ি ঢুকে সরকার বাড়িতে। আয়েশা সরকার এবং তামিম একসাথে নেমে ভেতরে চলে যায়। আয়েশা সোজা কিচেনে চলে যায়, আর কারণ তানভীর সরকার আসলেই তাকে কফি দিতে হবে, আর তার হাতে ছাড়া সে খাবেও না। যে কোনো সময় তানভীর সরকার আসতে পারে। আয়েশা কিচেনে চলে যায় আর তামিম তার রুমে। রুমে যেয়ে তামিম সুভাকে কোথাও পায় না। ওয়াশরুম, ব্যালকনি, কোথাও নেই সুভা। তামিম নিচে চলে আসে সুভাকে খোঁজার জন্য। কিছু সার্ভেন্টদেরও বলে সুভাকে দেখলে তাকে যেন বলে তামিম এসেছে। তামিম নিচে এসে সুভাকে কোথাও পায় না। ছোট কর্তা, বলুন কাকা। সুভা মা যাওয়ার সময় তার ফোনটা ফেলে গেছে নিচে। শমশের তামিমের দিকে সুভার ফোন ফেরত দিতে দিতে বলে, কোথায় গেছে সুভা? ওই যে আপনি যেতে বললেন যে। আমি বলেছি হ্যাঁ, গাড়ি পাঠালেন যে। শমশেরের কথা শুনে তামিমের চোখ কপালে উঠে যায়। সে কখন গাড়ি পাঠালো? আর সুভাই বা গেল কার সাথে? তামিম গভীর চিন্তায় পড়ে যায়। তার পঞ্চপাণ্ডব হয়ে সে হাজির হয়। তামিম দেরি না করে তাড়াতাড়ি কন্ট্রোল রুমে চলে যায়। সিসিটিভি ফুটেজ চেক করার পর সাথে তার পঞ্চপাণ্ডব চাই। তামিম দুপুরের পরে ফুটেজ চেক করে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে একটা কালো গাড়ি দেশের সরকার বাড়ির ভিতরে ঢুকে। সচরাচর আইডি কার্ড বা ভেতর থেকে কনফার্মেশন না পাওয়া অব্দি
কেউ সরকার বাড়িতে ঢুকে না, কিন্তু তারা খুব সহজেই ঢুকলো। আর লোকেদের কিছু একটা বললো। তার কিছুক্ষণ পর সুভা নিচে চলে এলো। দুজন লোক থেকে কিছু একটা বলল, আর সুভা তাদের সাথে গাড়িতে চলে গেল। তামিম মেইন গেটে সিসিটিভি ফুটেজ অন করে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সিসিটিভি ফুটেজ ছিল না। ফুটেজ কই? স্যার, শামীম ভাই ফুটেজের দায়িত্বে। ডাকো তাকে। ওকে স্যার। গার্ডরা শামীমকে খুঁজতে চাই, আর তামিম ভালো মতো ফুটেজগুলো দেখতে থাকে। কিছুক্ষণ পর গার্ডরা এসে জানে শামীম কোথাও নেই, তার ফোনও বন্ধ। তামিমের রাগে জল শক্ত হয়ে আসে। তামিম সাথে সাথে পুলিশের ডিআইজিকে কল করে, আর তাকে কোনো সরগোল না করে সুবাকে খুঁজতে বলে। পরক্ষণে তামিমের মনে পড়ে গেটের কথা, যেখানে কোনো চেকআপ ছাড়াই গাড়িটি ঢুকেছিল। তামিম গার্ডদের বলে চেকপোস্ট থাকা 6 জনকে ভেতরে আনতে, কিন্তু তাদের মধ্যে শুধু 4 জনই ভেতরে আসে। বাকি 2 জনের হদিশ পাওয়া যায়নি, ফোনও বন্ধ। তামিম বুঝে যায় খুব ঠান্ডা মাথায় শুকনোভাবে পরিকল্পনা করা হয়েছে। তামিম হলরুমে চলে আসে। সেখানে তানভীর সরকার উপস্থিত ছিল। তিনি এসেছেন মাত্র মিনিট 5 হবে। তামিম হন্তদন্ত হয়ে তার কাছে চলে আসে। পুরো শহরে কারফিউ জারি করে দেন আব্বা, বউ খুঁজতে হবে আমার। তানভীর সরকার কোনো কথা না বলে সাথে সাথে রাষ্ট্রপতিকে কল দেয়, আর কারফিউ জারি করতে বলে। কারণ হিসেবে গ্রেনেড হামলা হওয়ার ভুয়া নিউজ চারপাশে ছড়িয়ে দেয়। বাস ট্রাক সমস্ত কিছুতে চেকপোস্ট বসাতে বলে, আর আর্মিদের করার নির্দেশ দেওয়া হয়। একজন প্রধানমন্ত্রী চাইলে আর্মি কেন, সেনাবাহিনী এবং সকল পেশায় নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীদের মিনিটের মধ্যে কাজে লাগাতে পারেন। আজকে হলেও তাই। একটা মিথ্যা নিউজ চারপাশে ছড়িয়ে গোপনে গোপনে সুভাকে খোঁজার চেষ্টা শুরু করে দেয়। বাঙালি হলো আবেগী জাতি। চিলে কান নিয়ে গেছে শুনলে আগে চিলের পেছনে দৌড়াই, তারপর কানে হাত দিয়ে দেখে কান আছে কিনা। ঠিক তেমনই গ্রেনেড হামলার মিথ্যা নিউজ ফেসবুকে এত পরিমাণে ছড়িয়ে যায় যে সকলের মনে ভয় বাসা বেঁধে যায়। কেউ তার অবস্থান থেকে নড়ে না। পুরো শহরে কারফিউ জারি করে তামিম সরকার তার বউকে খুঁজতে বের হয়। আজকে রক্তের বন্যা বয়ে চলবে আর শ্রীনগরে। তামিম নিজের পাঞ্জাবির হাতে কুটাতে কুটাতে বের হতে থাকে। মাহির, চাপাতি দে।